জাদুই কুমড়ো। অনেক পুরনো কথা। বটুক নামের একজন গরিব কৃষক ছিল। 2 বছর আগে সাইকেল থেকে পড়ে গেছিল। ও পায়ে এমন ব্যথা পেয়েছিল কি ওকে ক্রাচের সাহায্যেই হাঁটতে হতো। ক্ষেতির থেকে ততটাই রোজগার হতো যেটা দিয়ে ওর খাওয়া দাওয়ার খরচা চলে যেত। বাবা মারা যাওয়ার পরেই ওর বড় ভাই আর বৌদি ওকে আলাদা করে দিয়েছিল। দেখো সারদা, আজকে আমাদের জমি থেকে প্রথম কুমড়ো বেরিয়েছে। আমি ভাবলাম বাড়ি নিয়ে যাই, এর সবজি বানিয়ে ভগবানকে ভোগ দিয়ে দিও। রাত্রিবেলা মধুর বিয়ের সমস্ত ব্যবস্থা তো হয়ে গেছে। যা পয়সা ছিল সব খরচা হয়ে গেছে। এখন কোথা থেকে আসবে? মা, আমি আগে পড়াশোনা করতে চাই। আমি এখন বিয়ে করব না। কতবার বলেছি আমি ডক্টর হতে চাই। মধু, কোনো মতে ছেলের বাড়ির লোক রাজি হয়েছে। আমাদের কাছে এত পয়সা কোথায় কি তোমাকে ডক্টরির পড়াশোনার খরচা দিতে পারবো? আমরা তো অনপড় গাওয়ারই থেকে গেলাম। মেয়েটা পড়াশোনা করতে চাইছিল, কিন্তু গরিবদের তো স্বপ্ন পূরণ করারও অধিকার নেই। পা দিয়েও অপাহিজ হয়ে গেলাম, না হলে জমির থেকে তো ভালোই রোজগার করতে পারতাম। আমি ভাবছিলাম কালকে মধুর জন্যে কোনো গয়না কিনে আনি। কি করব, ঘরের খাবার দাওয়াতে আর রং করাতে 2000 টাকা বেরিয়ে গেল। সারা জীবন আমি গয়নার জন্য আক্ষেপ করেছি। ভেবেছিলাম আমি আমার মধুর সঙ্গে এটা হতে দেব না, কিন্তু এই দরিদ্রতাই আমাদের মতন কৃষকের ভাগ্যে লেখা থাকে। তখনই দরজায় আওয়াজ হলো। মধু দরজা খুলল তো সামনে ওর জেঠুর ছেলে রাঘব দাঁড়িয়েছিল। দিদি, কিছু প্রশ্ন আছে, একটু বুঝিয়ে দেবে? আচ্ছা, ভেতরে এসে পড়ো। কেন রে, যখন আমি চলে যাব তখন কাকে জিজ্ঞেস করবি? দিদি, তুমি বিয়ে করছোই বা কেন? কি করব ভাই, আমার তো একদম ইচ্ছা নেই। যা, তুই প্রশ্নগুলো দেখা। বটুক আর সারদাও তখন আসলো। রাঘবকে জলখাবার খাইয়ে সারদা সমস্ত রাশনের জিনিস রান্নাঘরে রাখতে চলে গেল। দেখো, 1 মাস পরেই কিন্তু বিয়ে। যদি কোনো পয়সার ব্যবস্থা করতে পারো তাহলে অন্তত একটা গলার হার তো বানিয়ে দিও। কালকে দাদাকে জিজ্ঞেস করব, হতে পারে মেয়ের বিয়ের নামে কিছু সাহায্য করে দেয়। তুমি চম্পা বৌদির সামনে তো একদম চেও না, না হলে উনি একদমই রাজি হবেন না, আর ওনাকেও মানা করে দেবেন। দাদা তাও আমাদের পরিবারের সুখ দুঃখ বোঝেন। আচ্ছা চলো, এখন ঘুমিয়ে পড়ো, সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে, অনেক কাজ আছে। মাঝরাতে যখন সারদার চোখ খুলল তো দেখল কি যেই কুমড়োটা বটুক নিয়ে এসেছিল ওই কুমড়োটা গোল গোল ঘুরতে ঘুরতে ওর খাটের সামনে এসে পড়ল। হ্যাঁ, এটা কোথা থেকে এসে পড়ল? আমি তো এটাকে কোনায় রেখে এসেছিলাম। এটা তো বাড়ির কুমড়োটা। আমি ভেবেছিলাম সবজি বানিয়ে ভোগ লাগাবো, কিন্তু এটা কোথা থেকে এসে পড়লো? কেমন করে? তুমি আমাকে একটা কোনায় কেন রেখেছো? আমাকে দিয়ে সবজি বানিয়ে ভোগ লাগাতে না? কুমড়োকে কথা বলতে দেখে সারদা ভয় পেয়ে গেল। আরে, বিয়ের কাজে তো আমি ভুলেই গেছিলাম। কালকে সবচেয়ে আগে আমি এই কাজটাই করব। কুমড়োটা ওখানেই রেখে। এটা তো খুব অদ্ভুত কথা, আজ অবধি তো শাকসবজিকে কথা বলতে দেখিনি। পরদিন সকাল সকাল স্নান করে ও যেই কুমড়োটা কাটার জন্য উঠালো ওর হাত থেকে পিছলে নিচে পড়ে গেল, আর তার থেকে অনেকগুলো সোনা বের হয়ে ছড়িয়ে পড়ল। কি দেখছো সারদা, তাড়াতাড়ি সমস্ত সোনা উঠিয়ে নাও, আর মেয়েকে যত গয়না বানিয়ে দিবে বলে ভেবেছিলে বানিয়ে নাও। সবজি বানিয়ে ভোগ লাগিয়ে দাও, আর গুটিগুলো বাগানে লাগিয়ে দিও। সারদা অবাক হয়ে দাঁড়িয়েছিল। তারপরে যখন ওর জ্ঞান ফিরল তো ও সমস্ত সোনা উঠিয়ে সন্দুকে রেখে দিল, আর সবজি বানিয়ে ভোগ লাগাতে চলে গেল। হে দীনবন্ধু, যেমন আপনি আমার রক্ষা করলেন ওরকমই সবার রক্ষা করবেন। শুনছো, দাদার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের যা দরকার ছিল সেটা পূরণ হয়ে গেছে। কি বলছো? সারদা বটুককে সমস্ত কথা বলে দিল। বটুকের চেহারায় হাসি ফুটে উঠল। সেদিনই সন্ধেবেলা মধুকে নিয়ে সোনারের দোকানে যাবে বলে ভাবল। মধু, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো সোনার দোকান থেকে কিছু বানিয়ে নিয়ে আসি। দুজন সোনার দোকান থেকে অনেক গয়না কিনে নিয়ে আসলো। সারদা কিছু সোনা বিক্রি করলো আর তার বদলে পয়সা নিয়ে নিল। নিজের জন্য সোনার চুড়ি, চেন আর ঝুমকা কিনে নিল। এত গয়না দেখেও ওর কোনো আনন্দ হলো না। ও তো একটাই কথা বলে যাচ্ছিল কি আমি এখন বিয়ে করব না। পরদিন সকাল সকাল, আরে সারদা, তুমি তো কালকেই গুটিগুলো পুঁতেছিলে তাই না? এই দেখো, বাগানে কত বড় বড় কুমড়ো হয়ে গেছে। একটা ছিঁড়ে নাও, ভোগ লাগিয়ে দেব। বটুক কুমড়ো ছিঁড়ে রেখে দিল। সারদা স্নান করতে গেল। ওখান থেকে আসলো তো কুমড়ো কাটলো, কিন্তু যেই কুমড়োটা কাটলো তার থেকে আগের মতন অনেকগুলো সোনা বেরোলো। ওরা খুব খুশি হয়ে গেল।
আমি তো বলছিলাম কি এখন আমাদের কাছে অনেক সোনা আছে, এই বিয়েটা কেন থামিয়ে দিচ্ছ না? মধুর পড়াশোনা করার এত ইচ্ছা ছিল, কিন্তু পয়সার অভাবে আমরা ওর পড়াশোনা থামিয়ে দিয়েছিলাম। যদি ও ডক্টর হয়ে যায় তাহলে তো ওর ভাগ্যই খুলে যাবে, আমাদের মতন আর ওর গরিব হয়ে থাকতে হবে না। তুমি ঠিক বলছো, কিন্তু লোকেরা তো এটাই ভাববে কি আমাদের মধুতেই কিছু খারাপ আছে, যার জন্যে ওর বিয়ে হয়নি। দেখো, যখন আমাদের মধু পড়াশোনা করে ডক্টর হয়ে যাবে তখন এই লোকেরাই আমাদের প্রশংসা করবে। মধু ফট করে আসলো আর মাকে জড়িয়ে ধরলো আর বলল, বাবা, যখন আমি ডক্টর হয়ে যাব তো সবচেয়ে আগে আমি তোমার পায়েরই চিকিৎসা করব। ঠিক আছে, আমি আজকেই ছেলের বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি কি এখন আমরা বিয়েটা করাবো না। মধুর বিয়ে হচ্ছে না, এই খবরটা গ্রামে পুরো ছড়িয়ে পড়ল। সারা গ্রামে ফিসফিস আরম্ভ হয়ে গেল। যে যেখানে বসতো সবার চর্চার এটাই বিষয় থাকতো। সারদার বড় যা চম্পা তো সবচেয়ে বেশি আলোচনা করতে লাগলো। উনি তো এটা ভেবেই পাচ্ছিল না কি সম্বন্ধটা কেন ভেঙে গেল। বটুক আর সারদা মধুর অ্যাডমিশন করানোর জন্যে শহরে চলে গেল। ওদের শহরে যাওয়ার সঙ্গে সঙ্গেই চম্পার মাথায় খটকা লাগলো কি নিশ্চয়ই কোনো কথা আছে। মধুর ক্লাস 12-এর রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গেই ওর অ্যাডমিশন হয়ে গেল। ও খুব সহজেই হোস্টেলও পেয়ে গেল, কারণ তখন খুব কম মেয়েরাই মেডিকেলের পড়াশোনা করত। মা, এখন আমরা আসি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমার ভাগ্যের দ্বারাই আমরা জাদুই কুমড়ো পেয়েছি। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, যেই ছুটি হবে আমি গ্রামে এসে পড়ব। আমি খুব খুশি। নিজের মেয়েকে ছাড়ার সময় সারদার চোখ ভিজে আসলো। ওরা যখন গ্রামে ফিরল তো দেখলো ওদের ভাসুর আর যা ওদের বাড়ির বাইরে বসেছিল। আরে আপনারা আমাদের এখানে? সারদা, তোমরা তো মধুর বিয়ে ভাঙার খবরও দাওনি। ওরা সম্বন্ধ কেন করলো না? বৌদি, ওরা না, আমরা নিজেই সম্বন্ধ ভেঙে দিয়েছি, কারণ মধু মেডিকেলের পড়াশোনা করতে চাইছিল আর আমরা ওর অ্যাডমিশন করাতেই গিয়েছিলাম। এত পয়সা কোথা থেকে আনলে? যেই পয়সাটা ওর বিয়ের জন্য রেখেছিলাম সেটা দিয়েই ওর অ্যাডমিশন করিয়ে দিয়েছি। চম্পা এই কথাটা বুঝতে পারল না। এতই যখন শখ ছিল মেয়েকে পড়াশোনা করানোর, তাহলে ওর বিয়ে ঠিকই বা কেন করলো? ওরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে, কথাটা তো নিশ্চয়ই কোনো অন্য। জানতে হবে। সেদিন থেকেই ও সারদার বাড়িতে নজর রাখা আরম্ভ করে দিল। আর ও কোনোভাবে এটা জেনে গেল কি ওদের কাছে জাদুই কুমড়োর সাহায্যে পয়সা আসছে। একদিন যখন সবাই ঘুমোচ্ছিল তো ও নিজের পুত্র রাঘবকে বলল, কাকিমার বাগান থেকে কুমড়ো নিয়ে আসো, কিন্তু খেয়াল রেখো কেউ যেন দেখতে না পায়। মা, আমি চুরি করব না। কিন্তু ওর মা যখন খুব জেদ করলো, এখন না মা, রাত্রিবেলা যাব। রাত্রিবেলা রাঘব ওদের বাগানে ঢুকলো আর কুমড়ো নিয়ে আসলো। চম্পা যেই কুমড়োটা ভাঙলো তো কুমড়োটা এসে ওর মুখে লেগে গেল। ও খুব ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কুমড়োটা তো ওর মুখ থেকে সরলই না। বাঁচাও, বাঁচাও! আরে এটা কি হলো মা? ও খুব ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। আরে আমার দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি বের করো। রাঘব একটা চাকু নিয়ে আসলো, কিন্তু কোনো লাভ হলো না। মা, আমি কাকিমাকে ডেকে আনছি। ও দৌড়ে গেল আর সারদাকে ডেকে নিয়ে আসলো। এটা কি হলো? কাকিমা, এটা তোমার বাগানের কুমড়ো। মা যেই এটা কাটলো, এটা এসে মায়ের মুখেই আটকে গেল। দেখি তো, সারদার হাত দিতেই কুমড়োটা নিচে পড়ে গেল। সারদা, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি সত্যিই খুব খারাপ। আমি সবসময় তোমাদেরকে পর বলে ভেবেছি, কিন্তু আজকে যদি তুমি না আসতে তাহলে এই কুমড়োটা তো আমার প্রাণই নিয়ে নিত। সারদা বাড়িতে গিয়ে বটুককে সব কথা বলল। দুজন খুব হাসলো। 5 বছর পর মধুর মেডিকেলের পড়াশোনা পুরো হয়ে গেল। ওদের কাছে এখন ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। মধু বাবার অপারেশন বড়র থেকে বড় হসপিটালে করালো আর কিছু মাসের মধ্যেই উনি ভালো হয়ে গেলেন। মধুও একটা বড় হসপিটালে ডক্টর হয়ে গেল। কিছুদিনের মধ্যেই বটুক আর সারদা মধুর বিয়ে ওর সঙ্গেরই এক ডক্টরের সাথে করিয়ে দিল। বাহ ভাই, ভাগ্য হলে বটুকের মতন হতে হয়। এখানে তো দূর দূরান্ত অবধি গ্রামে কেউ নিজের মেয়েকে ডক্টর বানাতে পারেনি। বটুকের মেয়ে পুরো গ্রামের নাম উজ্জ্বল করে দিয়েছে। বাহ! জাদুই কুমড়ো ওদের জীবন বদলে দিয়েছিল।